সময় লাগে, বিডিএস ক্লিক সেন্টারে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 মিনিট। সত্যি কি মিথ্যা? 2 মিনিট সময় লাগে। তাহলে বিডিএস ক্লিক সেন্টার যেটি কথা দেয় সেটি রাখে। আমি অনেককে বাইক দিয়েছি বিডিএস ক্লিক সেন্টারের পক্ষ থেকে, যারা তখনও বাইক পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। কিন্তু আমি কেন দিয়েছি? কারণ আমি দেখছিলাম তাদের ভবিষ্যৎ সামনের দিকে সম্ভাবনাময়। আজকে বিডিএস ক্লিক সেন্টারে 2 জন অলরেডি স্যার এক্সিকিউটিভ হয়েছে, জনাব ইমরান এবং জনাব বাঁধন সাহেব। একজন স্যার এক্সিকিউটিভ হতে গেলে তার আন্ডারে কতগুলো এক্সিকিউটিভ থাকতে হবে, কতগুলো সুপার লিডার থাকতে হবে, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। আমার একজন বক্তা বলে গেছেন ব্যাংকিং সিস্টেমের প্রবলেম আছে। আসলেই আছে। কারণ এখনো আপনারা সবাই ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন না। ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন, নমিনি দেননি। ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, ছবি দেননি। দোষ আমার না আপনার। অনেক সময় ব্যাংকে টাকা নিয়ে গিয়ে ফিরে আসতে হয়। আমরা ন্যাশনাল ব্যাংক কেন, ডাচ বাংলা ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, আগামীতে যেন আপনাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা সুযোগ সুবিধা দিতে পারি। প্রতি সপ্তাহে 2 বার আপনাদেরকে পে আউট দেওয়া হয়, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ফুল পে আউট দেওয়া হয় আপনাদেরকে। এবং মঙ্গল বৃহস্পতিবারে যারা আপনারা মিস করেন, আসতে পারেন না, তাদের জন্য রোববারের দিন ধার্য করা হয়েছে। আপনারা রোববার এসে পে আউট নিয়ে যাবেন। পে আউট নিয়ে, ক্যাশ পে আউট নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকা দরকার আমি মনে করি না। হয়তো মঙ্গলবারের লিস্টে আসে নাই, বৃহস্পতিবারের লিস্টে আসছে, এছাড়া আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। কিন্তু লোক দেখিয়ে আমরা রাখি নাই যে অ্যালার্ট পের মাধ্যমে পে দিব, আগামী 1 মাস পেমেন্ট বন্ধ, এরকম কাজ বিডিএস করে নাই। অনেক কোম্পানি করে, আমরা শুনি। অনেকে না বিডিএস কাজ শুরু করেছে করার জন্য। আমার প্রতিপক্ষ কোম্পানি ডোলেন্সার আমার থেকে সিনিয়র, তারা আজকে মার্কেটে পত্র পত্রিকায় তাদের সম্বন্ধে কথা বলে। আমিও তাদের সম্বন্ধে অনেক ভালো কথা বলতে চাই, কারণ ডোলেন্সারে একসময় আমারই কোম্পানির সিকিউরিটি গার্ড ছিল। আমারই কোম্পানির সিকিউরিটি গার্ড দিয়ে তারা সিকিউরিটি দিত। এবং ডোলেন্সারের মালিক রকম সাহেব আমার অফিসে এসে বলেছিল, ভাই আমাকে বাঁচান, আমি তো ইনসিকিউর। আমি কিন্তু ইনসিকিউর না, কারণ আমার সিকিউরিটি আপনারা। কি মানেন? কারণ বিডিএস টা শুধু আমার একার কোম্পানি না, বিডিএস আপনাদের সবার। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। সুতরাং আমার কারোর কাছে সিকিউরিটি চাওয়ার দরকার নাই। ডোলেন্সার সম্বন্ধে আমি এর আগে অনেক ভালো ভালো কথা বলেছি, যে ডোলেন্সার অনেক ভালো করছে, অনেক পে আউট দিচ্ছে, কিন্তু তারা আমাদের সম্বন্ধে ভালো কথা বলে না। তাই আমিও আজকে তাদের সম্বন্ধে ভালো কথা বলবো না। আমাদের তো তবু একটি ব্যাকগ্রাউন্ড আছে, একটি গ্রুপ অফ কোম্পানি থেকে আমরা উঠে এসেছি। তারা কোথা থেকে উঠে এসছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। তাদের জন্ম রাস্তার থেকে, নর্দমা থেকে, আমাদের জন্ম রাস্তার থেকে, নর্দমা থেকেও না। 2005 সাল থেকে ধীরে ধীরে গড়া একটি প্রতিষ্ঠান থেকে আমাদের আজকে ক্লিক সেন্টারের জন্ম। কোন কোম্পানি একদিনে উঠতে পারে না, কোন কোম্পানি একদিনে চলে যেতে পারে না। আমি বিশ্বাস করি না। এই টাকার আমার দরকার নেই যে মানুষের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে হবে, এরকম টাকার আমার দরকার নেই। মালয়েশিয়ায় গাড়ি করার দরকার আমার নাই। শুধু দর্শক মন্ডলী, আপনারা অনেকে জানেন আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতিবিদ। 1/11 এর সময় আমি ভুক্তভোগী, আমি অ্যারেস্ট হয়েছিলাম, দীর্ঘদিন কারাবাস করেছি। 1/11 এর সময় আমাকে ডিজিএফআই, এনএসআই অনেকভাবে বলেছিল যে স্যার আপনি দেশ থেকে চলে যান, আপনাকে কেউ ধরবে না। আমি বলেছিলাম না, যদি আমার অন্যায় হয়ে থাকে আমাকে এই দেশের মাটিতে বিচার হবে, তবু আমি দেশ ছাড়বো না। সুতরাং আপনাদের এটা ভয়ের কোনো কারণ নেই। বিডিএস এর চেয়ারম্যান টাকা দিয়ে পালিয়ে যান, এই ভয় আমার প্রশ্ন একটাই, আমি বাঁচলে এই 2 লক্ষ গ্রাহককে নিয়ে বাঁচবো, মরলে আমরা সবাই একসাথে মরবো, আমি একা মরবো। সুতরাং আপনাদের মতো কোনো ভয় ভীতি না রেখে সুন্দরভাবে, আমি গত শনিবার মিলাদে বলেছিলাম 1,96,000 আমাদের গ্রাহক। আজকে বিকাল পর্যন্ত আমি জানি 2,12,000 আমাদের গ্রাহক। যেটা ডোলেন্সারের 1 বছরের ইতিহাস, সেটা আমাদের 4 মাসের ইতিহাস। এটা কি আমার জন্য সম্ভব? না, এটা আপনাদের কারণে হয়েছে।
সমগ্র দিকে আমি দেখেছি যারা বিডিএস এর সুপার লিডাররা আছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা কাজ করেন। এটা কিন্তু আমাকে বেনিফিট করছেন না, এটা আপনারা নিজেরাও বেনিফিট হচ্ছেন। আমি একটা কথা সবসময় বলেছি, বৃক্ষ বাঁচাও ফল খাও, বিডিএস কে বাঁচাও সবাই মিলে খাই। আজকে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আজকে ডেভেলপ হয়েছে আউটসোর্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কারণে। আমরাও এগিয়ে যেতে চাই। বিভিন্ন পত্র পত্রিকা খুললেই আজকে বিভিন্ন এমএলএম কোম্পানি সম্বন্ধে কমপ্লেন। সাংবাদিক ভাইরা আপনারা যখন কলম চালান তখন কি একবারও মনে করেন না যে এই লোকগুলোর ভাগ্য কোথায় চলে যাবে? আপনারা তো না জেনে লিখে দেন অমুক কোম্পানি প্রতারণা করেছে। একবারও কি চিন্তা করেন যে এই লেখার আগে এই কোম্পানির সাথে আরো 2 লক্ষ লোক জড়িত, এই 2 লক্ষের ভবিষ্যৎ আমি কি করতেছি? পকেটে পয়সা নাই না কোম্পানির মালিকরা, আপনারা যা খুশি কলম আছে মুক্ত হস্তক্ষেপে আপনারা লিখে দেন। একবারও চিন্তা করেন না সাংবাদিক ভাইরা যে কোথা থেকে আমরা লিখতেছি আর এই লেখার পরে এটার ইম্প্যাক্ট কোথায় পড়বে। আমার সিকিউরিটি গার্ড সেদিন ডোলেন স্যার ছিল, আমি জানি তখনও পর্যন্ত ডোলেন স্যারের পে আউট 100% তারা পে আউট দিত। কালের কণ্ঠে উঠলো ডোলেন স্যার প্রতারণার ফাঁদ পেতেছে। কিভাবে প্রতারণার ফাঁদ পাতলো? যারা 100% পে আউট দেয় তারা কি প্রতারণা করতে পারে? সুতরাং সাংবাদিক সাহেবের পকেট ভরে নাই, তাই ডোলেন স্যার প্রতারণার ফাঁদ পেতেছিল। কালকে আমিও ফাঁদ পাততে পারি, কারণ আমার কাছে সাংবাদিক ভাইদের যদি পকেট না ভরে তাহলে কালকে আমিও প্রতারণার ফাঁদ পাততে পারি। আমাদের দেশের সমস্যা কি জানেন? আমরা সুদ চাই, আসল কম চাই। সুদ বেশি চাই, সুদ আসল কম চাই। আমাদের দেশের সাংবাদিক সাহেবরা এখন আর সাংবাদিকতার জায়গায় নাই, তারা অনেক পিছিয়ে গেছে। আমি অনেককে চিনি যারা আগে মাস্টারি করতো, এখন এসে পকেট থেকে একটা কার্ড ফেলে দেয়, আমি অমুক পত্রিকার সাংবাদিক। আমি নিজেও অ্যাস্টনিশড হয়ে যাই। এই ধরনের সাংবাদিকতা, এই ধরনের সংবাদপত্র যে কোনো লোকের জন্য, আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বিডিএস যেভাবে গ্রোয়িং আপ হচ্ছে, আমাদের কাছ থেকে সংবাদপত্রের লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন আসছে, আমরা কোন রকম রেসপন্স করছি না। হয়তো খুব অচিরেই আমাদেরকে নিয়েও লেখালেখি শুরু হবে, কারণ ডেস্টিনিকেও তারা ছাড়ে নেই, ডেস্টিনির পিছনে লেগেছে। শেয়ার বাজার গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে নাই, এমএলএম কোম্পানি কিভাবে নিয়ন্ত্রণ করবে আমার বোধগম্য হয় না। শেয়ার বাজারে কোটি কোটি লোক আজকে রাস্তায় শুয়ে গেছে, আজকে কোটি কোটি লোক, মানুষ গৃহ ছাড়া হয়েছে, আত্মহত্যা করেছে, এরকম ঘটনা ঘটেছে, ঘটে নাই? তবে একটা কথা আমি আপনাদেরকে দিচ্ছি, বিডিএস ক্লিক সেন্টারে অ্যাকাউন্ট করে আত্মহতি দিতে হবে না, আর রাস্তায় শুয়ে পড়তে হবে না। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিয়েছি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। একটা কথা আমি বলতে চাই, আমরা লিজিং অলরেডি এসে গেছে। লিজিং প্রক্রিয়াটা আপনাদেরকে আমি বলে দেই, $200 থেকে $1000, $200, $200 থেকে $1000, 0.55% আপনারা পার ডে কমিশন পাবেন। $1000 থেকে $10,000, 0.57%, 56% আপনারা কমিশন পাবেন পার ডে। 10,000 থেকে $50,000, 0.60% পার ডে আপনারা কমিশন পাবেন। এছাড়া 10% স্পন্সর, 5% ম্যাচিং প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য। এই অপশন আগামীকালকে থেকে আপনারা শুরু করতে পারবেন। এখানে অনেক এক্সিকিউটিভ আছেন যারা এখন প্রতিদিন 14,000 টাকা করে ইনকাম করেন, পার ডে 14,000 টাকা। তার মানে মাসে কত টাকা হিসাব করে দেখেছেন? 4,20,000 টাকা। আমি বাদনকে অনুরোধ করছি আসার জন্য। বাদন, বাদন কোথায়? বাদন এবং ইমরান দুইজন আমার সামনে আসেন। দেখতে পাচ্ছেন উনি একটি ইউনিভার্সিটিতে চাকরি করতেন, উনি সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন, কারণ উনি প্রতিদিন 14,000 টাকা ইনকাম করেন। করেন কিনা? প্রতিদিন 14,000 টাকা ইনকাম করেন। এরকম অনেকেই আছে যারা পার ডে 14,000 টাকা ইনকাম করে, এবং এদের চেহারা আমি সকাল 9টার সময় যখন অফিসে ঢুকি তখন দেখি, রাত 12টা যখন বেরোই তখনও দেখি। এটা পরিশ্রমের ফসল, আর কিছু না। সুতরাং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব।
কোন রকম ভয়ভীতি না রেখে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব, এই প্রতিশ্রুতি আমরা সবাই নিচ্ছি। আমি এখন এক্সিকিউটিভদের নাম ঘোষণা করব, যারা আমার কাছ থেকে এসে একটি করে নোটপ্যাড নিয়ে যাবেন। আজ এই কুপনগুলো জমা দিলে অফিস থেকে কালকে নোটপ্যাড আপনাদেরকে দিয়ে দিবে। এর মধ্যে